নমস্কার, আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা খুব সুন্দর একটি ছোট গল্প। গল্পের নাম প্রেমাধার। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প প্রেমাধার। চেহারা? ব্যাটা ছেলের আবার চেহারা? প্রশ্নটা তুড়ি দিয়ে উড়িয়ে দিলেন অবনী মিত্তির। পয়সা আছে, এইটাই হচ্ছে শেষ কথা, বুঝলে হে অনন্ত? পয়সা আছে, এইটাই হচ্ছে শেষ কথা, বুঝলে হে অনন্ত? পয়সার উপর আর কোয়ালিফিকেশন নেই। আর এই ছেলের পয়সা শুধু আছে নয়, অগাধ আছে, অজস্র আছে। দুটো কলিয়ারির মালিক, কলকাতায় সেরা সেরা পাড়ায় খান 5-6 ম্যানশন, বাড়ি ভাড়ায় আয় অবিশ্বাস্য রকম। তাছাড়া টুকরো টাকরা বহুবিধ বিজনেস রয়েছে। মোট কথা, লালু দত্ত ছেলেকে একটি হীরক সিংহাসনে বসিয়ে রেখে দিয়ে গেছে। ভাই নেই, বোন নেই, ভাগিদার বলতে কোথাও কেউ নেই, একঘা সর্বে সর্বা। আশায় আবেগে অনন্ত সোমের বুক কাঁপছিল, তবু মাথাটা চুলকে বললেন, তুমি যা বলছো অবনী, এই যে একেবারে ভয় লাগাবার মতো হে। অত বড় মানুষের ঘরে কি মুশকিল। অবনী মিত্তির অনন্ত সোমের কথার উপর থাবা বসান। ভয়ের কি আছে? বড় মানুষের ঘর থেকে তুমি তো আর মেয়ে আনছো না, মেয়ে দিচ্ছ, এতে ঘাবড়াবার কি আছে? হ্যাঁ, বেদম পয়সাওয়ালা ঘর থেকে মেয়ে আনতে একটু চিন্তা আসে বই কি, অস্বীকার করছি না, কিন্তু মেয়ে দিতে কি? তাছাড়া ঘর কোথায়? এ তো জামাই, জামাইকে কি তুমি ভয় করতে যাবে? থাকতো কুটুম কাটুম বেয়ান বেয়াই, হ্যাঁ ভাবনার কিছু ছিল। একেবারে সব দিক ফর্সা। মা অল্প বয়সেই গেছিল, সম্প্রতি বাপও গেছে। সম্বন্ধ একেবারে সর্বাঙ্গ সুন্দর না হলে আর তোমার মেয়ের জন্যে বলি, বুঝলে হে অনন্ত? নিত্যি দেখা সাক্ষাৎ হোক আর না হোক, ছেলেবেলাকার বন্ধুত্বের টানটা যাবে কোথায়? এ ছেলের সম্বন্ধ কি আসছে না? লাখে লাখে আসছে। কিন্তু ছেলেটা আমায় একটু মানে গনে বলেই আমার উপর ভার দিয়েছে। আর আমার প্রথমেই তোমার কথা মনে পড়েছে। আমার ঈশ্বর ইচ্ছে, বন্ধু বান্ধবের সংখ্যা তো কম নয়, বিয়ের যুগ কি মেয়েই বা কার ঘরে নেই? কিন্তু আমার নন্দিনী মায়ের মতো মেয়ে তো আর দেখি না। রূপে গুণে বিদ্যে বুদ্ধিতে জুড়ি নেই। কথার মাঝখানে অবনী মিত্তির এক চিলতে অলৌকিক হাসি হেসে নেন। তোমার মেয়ে যাবে আর ওই স্বর্ণগর্ধবকে কানে ধরে ওঠাবে বসাবে। স্বর্ণগর্ধব? অনন্ত সোম চমকে উঠলেন। একেবারে আকাটমুখো নাকি? অবনী মিত্তির বেফাঁস কথাটা মুখ ফসকে বলে ফেলে জিভ কামড়ে নিজেকে সামলে নিয়েছেন। এই প্রশ্নে তাই একটু উচ্চাঙ্গের হাসি হেসে বলেন, না না, তুমি দেখছি বড্ড নার্ভাস, কথার ফিটে কথা বোঝো না। আর তবে কি না, ওই তো বলছি, 13-14 বছর বয়সে একবার কড়া রকমের টাইফয়েড হয়ে ব্রেনটা কিছু কাহিল হয়ে যাওয়ার দরুন
পড়াশুনোয় 2 বছর পিছিয়ে গিয়েছিল, আর তারপর ওই কেমন একটা লজ্জা এসে গেল। আমার সহপাঠীরা সবাই পাশ করে বেরিয়ে গেল, বয়সে ছোটদের সঙ্গে পড়তে পারবো না। ব্যাস, বাপু তথাস্তু। মা মরা ছেলে, বুঝতেই তো পারছো। কিন্তু ডিগ্রির ছাপ না থাকলে কি হবে? তোমায় বললামই তো, তার ইংরেজি তোড়ে খাস বিলিতি সাহেব ভেসে যায়। ওরকম নিখুঁত করে টাই বাঁধতে ঘুঘু বিলেত ফেরতারাও পারবে কিনা সন্দেহ। তাছাড়া কি তা কায়দা তো শিখেছে জ্ঞানবধি। লালু দত্তর কাজই তো ছিল সাহেব শুভ নিয়ে। মাসে 3-4টে করে পার্টি দিত এখানে কলিয়ারিতে। দেখেছে তো সব। ডিগ্রি নেই তো কি, ডিগ্রি তো আর গায়ে লেখা থাকে না। হ্যাঁ, মাথা চুলকোতে থাকেন অনন্ত সোম। তার মেয়ের গায়ে কি ডবল পাশে ডিগ্রিটা লেখা আছে? ছেলে যদি কালচার্ড হয়। অবনী মিত্তির বন্ধুর চিন্তার উপরে ঢিল ফেলেন। তুমি যদি দ্বিধা করো, আমি জোর করবো না। হ্যাঁ, বুঝলে, আমার আর স্বার্থ কি? হাসলেন অবনী মিত্তির। আমায় তো আর তোমরা কেউ মোটা টাকা গটকালি দেবে না। তবে কি না, এমন সম্বন্ধটা আর কে এসে লুটে নেবে এই ভেবে মনটা ওই কি বলে যেন নিষ্পিস করছে। অনন্ত সোম আর দ্বিধা করেন না, তাড়াতাড়ি বলে ওঠেন। আহা, দ্বিধার প্রশ্নই ওঠে না। বলো তো, এখনই গিয়ে প্রস্তাব করি? অবনী মিত্তির হা হা করে হেসে ওঠেন। না হে, তুমি একেবারে সেই গুড বয়টি আছো। প্রস্তাব করতে যাবে কার কাছে? ছেলের মা বাপ আছে কি? শোনো তাহলে, আসল কথাটা বলি এবার। অবনী মিত্তির গলা কাঁদে নামান। ছেলের স্বাদ, ছেলের ভারী স্বাদ যে লাভ ম্যারেজ করে। অতএব ভারী স্বাদ, লাভ ম্যারেজ। অনন্ত সোম চোখের সামনে গুটি কয়েক ছোট ছোট হলুদ রঙা ফুল দেখেন। লাভ ম্যারেজের সাথে লাভ করতে আসা, সেই আবির্ভাবকে নন্দিনী কোন আলোকে নেবে? যা বুঝছেন, ছিলে দেখতে এমন কার্তিক কন্দর্প নয়। দিনা পাওনা প্রস্তাবনায় বিয়ে হয়ে যায়, ছাতনাতলায় চোখ কান বুঝে, দেখার মধ্যে ফাঁড়া উতরে যায়, সে একরকম। এই যে মহা বিপদ, বিশেষত তার নন্দিনী যার না খুঁজো মেয়ে, বাড়িতে একটা কালো কুচ্ছির ঝি চাকর পর্যন্ত রাখতে দেয় না। সুরুচি কুরুচির প্রশ্ন নিয়ে রাত দিন মায়ের সঙ্গে দ্বন্দ্ব বাঁধায়, আর মুখুদের মানুষ বলেই গণ্য করে না। করবেই বা কেন? অনন্ত সব মনে মনে হাসেন। লেখাপড়ায় নিজে কেমন? স্কুলে কখনো ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি, ঠকাঠক করে 4-4টে পাশ করলো, যেন জলের মতো। আর রূপের প্রতিযোগিতায় নামলে হাজারো মেয়েকে হারাবে। বাপের স্নেহান্ধ দৃষ্টির দোষ নয়, নিরপেক্ষ দৃষ্টিতেই বলা যায়, সত্যি নন্দিনীর মতো রূপসী মেয়ে বাংলাদেশে হাজারে একটা মেলে না। তাই না অনন্ত সোম প্রথমেই চেহারার কথা তুলেছিলেন? শেষের দিকেও আবার সেই কথাটাই তুলে বসলেন, অন্যমনা হয়ে নয়, চিন্তামগ্ন হয়ে। ডিগ্রি গায়ে আঁকা থাকে না সত্যি, কিন্তু গায়ের রংটা তো আঁকা থাকে গায়ের উপরেই। তিনি তো ভাবি জামাইকে আমন্ত্রণ করে বসবেন, কিন্তু নন্দিনী যদি তাকে হুট আউট করে দেয়, যদি অপমান করে বসে, ও যা মেয়ে, ও সব পারে। ও বলে দক্ষিণ লেকপল্লীর সংস্কৃতি পরিষদের স্থায়ী সভানেত্রী। ওর রুচি কত সংস্কৃতি সম্পন্ন। ফ্যাসাদ করছে ছেলেটাই। বিয়েটা করে নিয়ে যত পারিস প্রেম কর না বাপু। তা নয়, প্রেম করে তবে বিয়ে করবেন। আরে বাবা, প্রেম কি গাছের ফল যে কার উঠোনে সেই গাছ গজিয়েছে তার সুলুক সন্ধান নিয়ে পেড়ে নিবি ফলটা? এখন আমার কি করে মুখ থাকে? সত্যি দুশ্চিন্তায় পড়েন অনন্ত সোম। একদিকে হিতৈষী বাল্য বন্ধু, অপরদিকে উন্নাসিক মেয়ে। এ দুইয়ের মাঝখানে দুটো কলিয়ারি
কলকাতায় 4-5টা ম্যানশন, অবিশ্বাস্য হয়, আর অভিভাবকদের বালাইবিহীন স্বাধীন পাত্র। অবনী মিত্তির শেষ টোপটা কি দেবেন তাই ভাবছিলেন। অনন্ত সোম বলে ফেলেন ইত্যবসরে, আর রংটা কি খুব কালো? হ্যাঁ, খুব কালো, নিকষ কালো। অবনী মিত্তির রেগে ওঠেন। আরে সে কথা তো লুকোচ্ছি না। রং কালো, ঘাড় ছোট, মাথায় বেঁটে, এসব কথা কি আমি লুকোলেই লুকোনো থাকবে? নাকি তার কপালের উপর যে আলুর মতো একটা আব আছে সেটা তোমরা দেখতে পাবে না? ও সব লুকোচুরির মধ্যে আমি নেই। হ্যাঁ, আর কেনই বা থাকবো? আমার কি দায়? তোমাকে আমি নেহাত ভালোবাসি, তাই বলতে এসেছিলাম। তাছাড়া ছেলেটাও আমাকে ভার দিয়ে নিশ্চিন্তি আছে। যাকে বললামই তো, বিয়ের যোগ্যী মেয়ে ঘরে আছে এমন বন্ধুর সংখ্যা আমার কম নেই। আর এও তো ঠিক, কোটিপতি পাত্রের সন্ধান পেলে তার গায়ের চামড়ার রং নিয়ে মাথা ঘামাবে এমন মুখ্য বন্ধুর সংখ্যা বেশি নেই। যাকে, তাহলে উঠি। তোমার যখন মন সায় দিচ্ছে না, জোর করা ঠিক নয়। অবশ্যই তোমারও দামি মেয়ে, কিন্তু আচ্ছা, থাকবে যা, উঠি। অনন্ত সোম চোখে অন্ধকার দেখে কি যেন বলতে যাচ্ছিলেন, তাকে রক্ষা করলো তার নন্দিনী সোম। হঠাৎ পাশের ঘর থেকে বেরিয়ে এসে আদুরে গলা সুরে বলে উঠল, মানে কাকাবাবু চলে যাচ্ছেন মানে? সেদিন কি কথা হয়েছিল আপনার সঙ্গে? অবনী মিত্তির কাষ্ঠ হাসি হেসে বলেন, হ্যাঁ, কি কথা গো মা? বলেছিলেন না আবার যেদিন আসবেন খেয়ে যাবেন। বলেছিলাম নাকি? অবনী মিত্তির ভুরু কুঁচকে বলেন, কই, মনে পড়ছে না তো। ও মা, কি কাণ্ড! কাকাবাবু, আপনি কিন্তু বড্ড ভুলো। আদরে আর আবদারে আরও গলে আসে নন্দিনী সোম, ডবল এমের গলা। অবনী মিত্তিরের ঝানু চোখের কোণটা আলোর ঝিলিক খেলে যায়, কিন্তু সে মুহূর্তের জন্যই। ঈষৎ গম্ভীরভাবে বলেন, আর মা, বুড়ো হচ্ছি তো এখন। এই তো দেখো না, এইখুনি তোমার বাবার কাছে দিগ্ভ্রান্তের মতো এক প্রস্তাব নিয়ে এসে শেষ পর্যন্ত বোকা বনলাম। প্রস্তাব? কিসের প্রস্তাব কাকাবাবু? নন্দিনীর চোখে মুখে অপরিসীম বিস্ময়, অগাধ কৌতূহল, অবোধ সারল্য। না, ও কিছু না। মারে কাকাবাবু, আমাকে আজকাল আপনারা পরপর করছেন। নন্দিনী অভিমানে ভেঙে পড়ে। অনন্ত সোম এবার কথা বলেন, একেবারে কিছু না নয় রে বুড়ি, তোর সঙ্গে আগেই একটু আলাপ করতে চায়, কিন্তু মুশকিল হচ্ছে কি, ছেলেটি ছেলেটি একটু মানে কি ময়লা। অথচ তুই যা না খোঁজো, হয়তো তাকে বলে বসবি, ভাগই আসে, সেই ভয়ই আর কি। দেখছেন কাকাবাবু, দেখছেন বাবার আমার প্রতি অবিচার। নন্দিনী আরও অভিমানে গাল ফুলোয়। বাড়িতে কোনো ভদ্রলোক এলে তাকে কখনো আমি ভাগও বলেছি? এত অভদ্র আমি? আহা, সে আলাদা। অনন্ত সোম হেসে ওঠেন, সে তো আলাদা। এই যে তোকে বিয়ে করতে চাইবে, আহা, যত সব বাজে তোমাদের। নন্দিনী বাবাকে মুখ ঝামটা দিয়ে পাতানো কাকাকে বলে, আপনি কিন্তু কিছুতেই না খেয়ে যেতে পারবেন না কাকাবাবু। আমি চললাম ব্যবস্থা করতে। সাধু ভাষায় সেই যে চঞ্চলা হরিণী নাকি বলে, সেই রকমভাবে ছুটে পালায় নন্দিনী। অবনী মিত্তির এক চিলতে ঘোরেল হাসি হেসে বন্ধুর চোখের দিকে তাকিয়ে বলেন, কি বুঝলে? অনন্ত সোম এক ফালি কুণ্ঠার হাসি হেসে বন্ধুর চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে বলেন, শুনেছে নাকি কিছু? আগাগোড়া।
অবনী মিত্তির আরও ঘুঘু হাসি হেসে বলেন, আমি তো দেখতে পাচ্ছিলাম শাড়ির একটা কোণ, তাতেই তো আরো গলা ছেড়ে কথা বলছিলাম। তাহলে প্রশ্ন করেন অনন্ত সোম। তাহলে উত্তর দেন অবনী মিত্তির। তারপর তারপর অবনী মিত্তির এই বাড়ি থেকে ভুড়িভোজ করে গেলেন, আর অনন্ত সোম আর তার কন্যাকে নিজের বাড়িতে ভুড়িভোজের নেমন্তন্ন করে গেলেন। অবশ্য সেই সভায় তার প্রিয় বন্ধু লালু দত্তের ছেলে ভানু দত্তকেও ডাকবেন জানিয়ে গেলেন। তারপরে তারপরে আর অভিভাবকদের মাধ্যমের প্রয়োজন রইল না। ওদের নিজেদের মধ্যেই ব্যাপার তৈরি হতে শুরু করলো নন্দিনী সোম আর মানু দত্তর মধ্যে। নন্দিনী অবশ্য সোমের খোলস ত্যাগ করে যত তাড়াতাড়ি দত্ত হতে পারা যায় তার জন্য উদ্গ্রীব। অনন্ত সোমও কন্যাদান করতে তামা তুলসী হাতে নিয়ে আছেন বললেই হয়। কিন্তু দত্তর সেই এক বজ্ঞা গো, লাভ ম্যারেজ। ওর মতে অন্তত পুরো একটা বছর না গেলে বোঝা যায় না লাভটা সত্যি কি না। ওর কাঠের ব্যবসাও আছে, জানে কাঁচা কাঠ সিজন করতে 6টা ঋতুর আবহাওয়া দরকার। তবু তো সে মরা গাছ, আর এই হলো গিয়ে একেবারে রক্ত মাংসের তৈরি কাঁচা মানুষ। নন্দিনী যে ওকে চোখে দেখবার আগেই তার প্রেমে পড়ে আছে এই কথা যেন বোঝেও বোঝে না। অতএব নন্দিনী এখনো সোমের খোলস পরে 24 ঘন্টা মানু দত্তর প্রকাণ্ড বুইক চড়ে বেড়াচ্ছে। মাঝে মাঝে চালককে সরিয়ে দিয়ে নিজেও চালাচ্ছে, যাচ্ছে দামি সিটে সিনেমায়, দামি হোটেলে, রেস্তোরাঁয়, লেকে, ময়দানে, এখানে সেখানে। সংস্কৃতি পরিষদের কাজের সুবিধের জন্যে বুঝি টেলিফোনের রিসিভারটা বাবার ঘরের টেবিল থেকে নিজের ঘরের টেবিলে এনে রেখেছে। মানু দত্তর সঙ্গে একদিন দেখা না হলেই চোখে অন্ধকার দেখে সেই রিসিভার তুলে ফোন করতে বসে অভিমান ভরা আধো আধো আবদিরে গলায়। উফ, বাবারে বাবা, খালি কাজ আর কাজ। তুমি না, পৃথিবীতে যে কাজ ছাড়াও মানুষ বলে একটা বস্তু আছে তা বুঝি একেবারেই মনে থাকে না। এদিকে যার জীবনে এই মানুষ বস্তুটাই প্রধান কাজ, তার কি দশা হয় বলো তো? তোমার ওই কাজ মানেই তো টাকা, আরও বেশি টাকায় আমাদের দরকার কি? নাইবা হলাম আমরা আরো অনেক বড় লোক। টাকার তলায় মন নামক পদার্থটা যে একেবারে চাপা পড়ে যাচ্ছে। মানু দত্ত ছোট ঘাড়ে টাইট করে টাই আঁটে বলে কিনা, আর ওর নিচের ঠোঁটটা বড্ড বেশি পুরু বলে কিনা কে জানে। ওর কথাটা কেমন তোতলা শোনায়। তবু তবু সে তার সাধ্যমতো অভিমানিনী প্রিয়ার অভিমান ভাঙায়। বলে, রাগ করছো কেন? আর একটা কলিয়ারি কিনবার তালে আছি, দাও পাচ্ছি না। সময় পেলেই যাব। অভিমানিনী তার যন্ত্রে আবদেড়ে ঘাড় হেলিয়ে বলে, না না, আজই এসো, সব কাজ ফেলে। অবনী মিত্তির মাঝে মাঝে আসেন, রহস্যময় হাসি হেসে বন্ধুর পিঠ চাপড়ে বলেন, কি বুঝছো হে? অনন্ত সোম কেমন ফিকে ফিকে একটু হাসেন। কেমন বুঝছেন তার বলেন না। শেষ হলো আজকের গল্প, শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প প্রেমাধার। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা এই চ্যানেলে আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। কেমন লাগছে আপনাদের তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব ভালো থাকুন,
সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।